ফুলবাড়িয়া কয়লা খনির সেই আন্দোলনে খুবই একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল এবং সালেহ ভাই সহ কয়েকজন শহীদ হয়েছেন। এবং সেই দুর্যোগ মুহূর্তগুলোতেও এই শুধু শহীদুল্লাহ ভাইয়ের নির্দেশনা পালন করার জন্যই আলমগীর ভাই মৃত্যু ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামটাকে সমন্বয় করেছিলেন। তো আমি সেদিকে যাব না। আমরা এই প্যান্ডামিকের পরে আমাদের বিশেষ করে গ্রিন বয়েজের কিছু অভিভাবককে আমরা হারিয়েছি এবং তার মধ্যে অন্যতম হচ্ছে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, আমাদের লেখক কলাম ইসুদ আবুল মকসুদ স্যার এবং আমাদের আরেকজন স্থপতি যিনি আমরা মনে করি যে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়ের একজন যোগ্য অনুকরণ অনুসরণীয় স্থপতি মুবাশশির স্যার। তারা তিনজনেই ছিলেন আমাদের অভিভাবক এবং প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, সৈয়দ আবুল মকসুদ আমাদের উপদেষ্টা এবং স্থপতি মুবাশশির সাহেব তিনিও আমাদের উপদেষ্টা। আসলে আপনারা অনেকেই জানেন যে আমাদের গ্রিন বয়েজ যারা আমরা করি, আমরা কিন্তু কোনো ডোনারদের আর্থিক সহযোগিতা নিয়ে আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করি না। আমাদের যারা এই শুভাকাঙ্ক্ষী বা শুভানন্দী যারা রয়েছেন তাদের আর্থিক সহযোগিতাই আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করে থাকি। আমরা যখন একদম শুরুর দিকে যখন আলমগীর ভাই গ্রিন বয়েজ দিয়ে কিছু একটা করার জন্য ভাবছেন এবং তিনি তখন সদ্য শিক্ষার্থী, মানে পড়াশোনার পাশাপাশি তিনি এই সমস্ত কর্মকাণ্ডগুলো তখন পরিচালনা করতেন, যার ফলে মানে আর্থিক সম্পত্তি আমাদের নেই বলেই চলে। আমরা যারা তার সাথে প্রথম থেকে যুক্ত হয়েছিলাম তখন হয়তো মানে রিক্সা ভাড়াটুকু আমরা জোগাড় করতে পারতাম না। তিনি আমাদের ক্যাম্পাসে যাইতেন, পরিবেশের সংকটগুলো নিয়ে বলতেন, এই প্রাকৃতিক সম্পদের সমস্যা, পরিবেশের সমস্যা, প্রতিবেশের সমস্যা, এই সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতেন। একটা সময় আমরা মনে হলো যে এই বিষয় নিয়ে আমাদেরকে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত এবং সেই প্রেক্ষাপটের পরিবর্তে দিয়ে আমরা এই গ্রিন বয়েজের যাত্রা শুরু করি। তখন আমাদের যে আমরা তখন ঢাকা কলেজে আমি অধ্যয়ন করছিলাম, আমাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। সেই সময় শুরুর দিকে আমরা যারা গ্রিন বয়েজে কাজ করছিলাম, আমরা হেঁটে হেঁটে প্রেস ক্লাবে যেতাম একটা মানববন্ধন করার জন্য। ওখান থেকে হয়তো আলমগীর ওই 2 টাকার বাদাম কিনে দিত, একজনে দুইটা করে এরকম ভাগ করে ওই বাদাম খেতে খেতে গল্প করতে করতে কখন যে আমার ক্যাম্পাসে চলে আসতাম আমরা বুঝতাম। এরকম অর্থ কষ্টের সময় আমাদের কাছে দাদা হিসাবে আসতেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আলমগীর ভাই তার যারা সুবর্ণতে আছে ফুকন ভাই তাদেরকে পরামর্শ করে যে আমাদের এই স্বপ্নগুলোকে আমরা এগিয়ে নিতে আমরা কার মানে দ্বারস্থ হতে পারি বা কার সহযোগিতায় আমরা এটাকে একটা স্বচ্ছতার সাথে আমরা পরিচালনা করতে পারি। এই যে প্রথম যে আশ্রয়টা আমরা পেয়েছিলাম সেটা হলো প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আমরা শুরুতেই খুব ছোট্ট এক শাটারের আমাদের একটা অফিস ছিল গাছুল সুপার মার্কেটে। তখন এটা ভাড়া ছিল 1200 টাকা এবং আমরা কোনোভাবে আমাদের টিচার্স ট্রেনিং কলেজের বন্ধু ছিল, সে 150 টাকা দিয়ে একটা টেবিল নিয়ে আসছিল, কাঠের যে যেগুলো থাকে ফুটপাতে যে বিক্রি করে ওগুলো। এভাবেই খুবই আমাদের আজকে আমরা হয়তো বা সারা দেশে আমরা 167টা ইউনিট সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রিন বয়েজের বন্ধুরা আছেন। বেশ জেলা উপজেলাগুলো তো আমরা মনে করি পরিবেশের বার্তাটা ছড়ায় দেওয়ার জন্য আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। কিন্তু শুরুটা আমাদের খুবই 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 কষ্ট ছিল এবং এই কষ্টের সহযোগিতা হয়েছিল আমাদের প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। এবং আমার খুব ভালো লেগেছে যে আলমগীর ভাই এবং তার সমন্বয় কিছু বন্ধুদের সহযোগিতা 24 সালে একটা আমাদের স্মৃতির সংসদে আমরা গড়ে তুলেছিলাম এবং বিশ্ব সাহিত্যিকদের নিয়ে আমরা অনুষ্ঠান আমরা করেছিলাম সৈয়দ আবুল মকসুদকে নিয়ে। আমরা চাই যে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আবুল মকসুদ এবং স্থপতি মুবাশশির সাহেব স্মৃতি সংসদ যেটা রয়েছে আমার মনে হচ্ছে সেটাকেও আমরা জারি রাখা আমাদের প্রয়োজন। কারণ গ্রিন বয়েজের জন্য তারা আমাদের একজন মডেল, তারা আমাদের মডেল। তারা শহীদুল্লাহ ভাই, স্থপতি মুবাশশির স্যার এরা ব্যবসা করেছেন, কিন্তু ব্যবসাটার চেয়ে অন্যের উপকারটা তারা সবচেয়ে বেশি করেছে। আমরা যখন শুনি যে মুবাশশির ভাই তিনি তার সকল কর্মচারীদেরকে
এবং পিয়ন থেকে ধরে বুয়া থেকে ধরে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করে গেছেন। এই যখন শুনি তখন আমাদের ইচ্ছা করে যে আমরা যদি কখনো আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হই তাহলে মানুষের জন্য কিছু কাজ আমরা করে যেতে চাই। তো শহীদুল ভাই সম্পর্কে যদি বলতে চাই অনেক কিছু বলতে ইচ্ছা হয়, কারণ শেষ দিকে উনি যখনই আমরা যেতাম ওনার কাছে, যখন আমরা বলতাম যে কে আসছে, মানে গ্রিন বয়েজের ছেলেরা আসছে, ও আমার সংগঠন, আসো 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 আচ্ছা আসো, একদম তিনি জড়িয়ে নিতেন, খুব কাছে নিতেন। এবং আমরা এই জিনিসটা পালন করতে পারছি, তিনি আমাদেরকে কোনো স্বচ্ছতার ক্ষেত্রে কোনো রকমের এর ক্ষেত্রে কখনো ইয়াতে পায় না, রিভার্সকে বিশেষ করে কোনো কিছুকে পায় না, যে মনে করে আমাদের চিন্তা বা আমাদের কর্মকাণ্ড, তার যে চিন্তা তার যে কর্মকাণ্ডের সাথে সম্পূর্ণটা মিল ছিল। এবং তিনি আমাদেরকে যখনই এই ফুলবাড়ি আন্দোলন বলেন, আমরা রামপুরহাট বিদ্যুৎ কেন্দ্র লং মার্চ বলেন, যত রকম অ্যাক্টিভিটি শহীদুল ভাই ছিল, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেখানে উপস্থিত থেকে সেই আন্দোলন সংগ্রামটাকে আমরা এগিয়ে নিতে, এতটুকু ব্যক্ত ঘটাতে তিনি কখনো দেখেননি। এবং সেই জন্য আমাদেরকে খুবই স্নেহের চোখে দেখতেন। এবং পরবর্তী সময় যখন একদম তিনি মানে অসুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকে আমি দেখতাম, যে আমাদের অফিস ছিল গুলশান বনানীতে, আমার বাসা ছিল তখন কলাবাগান। তো কলাবাগান থেকে যখনই বাসে যেতাম, ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে শহীদুল্লাহ ভাই ফার্ম গেট থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত প্রতিদিন হাঁটতেন। এবং আমার গড়ির সময় হয়তো পার্থক্য হতে পারতো, কারণ আমি যখন দেখতাম যে শহীদুল্লাহ ভাই জাহাঙ্গীর গেটের ওই পাশে চলে গেছে, তার মানে হচ্ছে আমার 10 মিনিট লেট হয়ে গেছে। কিন্তু শহীদুল্লাহ ভাইয়ের কোনো সময় তার যে প্রতিদিনের যে মানে শারীরিক চর্চার যে কর্মকাণ্ড, কোনোদিন এটার ব্যর্থতা দিতে পারে তা মানে তিনি যে সময় সম্পর্কে কতটুকু সেন্স ছিল, এটা আমার তখন মনে হতো আর কি, যে তখনও তার বয়স তো প্রায় 90-এর কাছাকাছি ছিল। এরকম একটা মানুষ ছিল শহীদুল্লাহ ভাই। এবং আমাদেরকে তিনি খুবই স্নেহ করতেন। আমার কাছে মনে হচ্ছে যে এখনো শহীদুল্লাহ ভাই মনে আমাদের জন্য দোয়া করেন, এবং তোমরা তোমাদের যে কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছ সেগুলো ধরে রেখে এগিয়ে যাবে। তো শহীদুল্লাহ ভাই সম্পর্কে আমি একটু বেশি বলছি এই জন্যই, কারণ আপনারা যেখানে যারা বসে আছেন, বিশেষ করে পরিবেশ আন্দোলনের সাথে আপনারা যারা যুক্ত আছেন, শহীদুল্লাহ ভাই কিন্তু হয়তো আমরা দেখেছি কোনোদিন তিনি আয়রন করা পাঞ্জাবি পরেছেন আমার সামনে, আমার চোখে পড়েনি। সবসময় এই বুতাম 2-4টা খোলাই থাকতো, পাঞ্জাবির বুতাম খোলা থাকতো, আয়রন ছিল না, এদিকে মনে হয় একটু ছিঁড়ে যায় যে অবস্থায়, এরকম শীঘ্র ছিল। কিন্তু পারতেন, তিনি অনেক আলিশান জীবনযাপন করতে পারতেন। এবং তিনি কিন্তু এরকম ছিল না আমরা যেরকম টেলিটনে এসএসসি পাস, এইচএসসি পাস, এরকম না। উনি তখন যখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যখন পাকিস্তান ছিল, সেই 46-এ তিনি মনে করেন এসএসসিতে মনে করেন যে পুরো পাকিস্তানের মধ্যে তিনি সেকেন্ড হয়েছে। এবং বইয়ের থেকে তিনি যখন পাস করেছেন ফার্স্ট, তিনি পারতেন যে মনে করেন অনেক বিলাসিতা জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, সমাজের জন্য লড়তে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, এই শিক্ষাটা যেন আমরা যেন আমার জীবন সম্পর্কে আরো করি, আমরা জানি, এবং বিশেষ করে আমরা যারা গ্রিন ভয়েসে বন্ধু রয়েছে তারা যেন সেটা লালন করি। দেশমাতৃকার কল্যাণে যারা আমাদের মডেল হিসেবে আছেন, সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মুবাশশির, প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদ যারা আছেন, তাদের জীবন যেন আমরা চর্চা করি, এবং তারা যে আমাদেরকে যে পথ দেখেছেন সে পথে যেন আমরা অবশ্যই। আমি আজকে এই দিনে স্থপতি প্রকৌশলী শেখ মোহাম্মদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার যে কর্মকাণ্ডে তিনি করে গেছেন সেই কর্মকাণ্ডে তিনি সর্বোচ্চ স্থানে আল্লাহ তাকে রাখবেন। এই দোয়া এবং এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।